আবুল সরকার যদি অপরাধ করে থাকে তার বিচার হবে। উনি যে আল্লাহর নামে যে কথাটা বলছে এটা আমিও সাপোর্ট করি না। মাওলানা সাহেবরা আপনারা যে বলেন বাউলের কোনো ধর্ম নাই, জি নেই, ওদের প্রথম ধর্ম, ওরা ঋতুস্রাবের রক্ত খায়, ওরা ময়লা খায় শরীরের রোগ শোক ভালো হওয়ার জন্য। এই কথা বলার পরে সাধারণ মানুষ বিগড়ে গেছে গান। কারণ আপনার হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী, তারা ভাবে বাউলরা তো এই ধরনেরই। এই যেখানে একটা একটা বাউল ধরে ধরে জবাই কর। আমরা বর্তমানে যে সিচুয়েশনে আছি, আমার গানের জীবন প্রায় 40 বছর, এই সিচুয়েশনে আমরা কোনোদিন করি। আমরা প্রথমে যদি বলতে চাই সেটা হলো ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয়। প্রথমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন রহমান রহিম গাফুর রহিম, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আর বিশেষ করে আবুল সরকার আমার ভাই, আমার শিল্পী, তার মুক্তি চাই। এখন যে বেশি বলে ভুল তো তারই হতে পারে, আমি টসে যাব না। অনেক হুজুর মাওলানা কোরআন নিয়ে অনেক কথা বলছে, কোরআন শুভঙ্করের ফাঁকি, আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে যেই কথা বলছে না আমার মুগ্ধ বাইর করতে পারি না, অথচ আলেম সম্প্রদায় বলে ফেলাইছে। আমি সেখানে যাব না। আমরা বাউল, আমরা বিশেষ করে বাউলরা একটু সরল সহজী হবে। আবুল সরকার সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ দেয়নি। যে আবুল সরকার তুমি এই কথাগুলি বলছো, তোমার ভুল হয়েছে, তুমি ক্ষমা চাও। সে যদি ক্ষমা না চাইতো তোমরা গ্রেপ্তার করতাম। তার এই গানের স্টেজ থেকে ধরে নিয়ে আসছে। এখানে আমি মনে করবো মিসইউজ করা হয়েছে। আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার সুযোগটা দেওয়া উচিত ছিল। এবার আসেন, তার গ্রেপ্তার করার পরে আমরা যারা গান গাই, আমাদের আশেগান আছে, কিছু ভাই বন্ধু আছে, ভক্ত আশেগান আছে। আবুল সরকারের তেমন অনেক ভক্ত আশেগান আছে। তারা একটু তাকে দেখার জন্য, তার মুক্তির জন্য একটু রাস্তায় নেমেছিল। আমি যতবার এই কথাটা মনে করি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ এইভাবে মানুষ মানুষকে মারে না, পিছন থেকে লাথি মারছে। তারা প্রাণের ভয়ে, জীবনের ভয়ে মার খাওয়ার পরে নদীর মধ্যে ঝাঁপায় পড়ছে। এই নদীর মধ্যে পাথর দিয়ে মারছে। সৌদি আরবের মধ্যে এইভাবে পাথর দিয়ে মারে। ওরা কি অন্যায় করছিল? ওরা কি রাজপথ দখলের কোনো আন্দোলন করছিল? ওরা কি সিংহাসনের জন্য কোনো আন্দোলন করছিল? ওরা কি কোটি টাকা দেশে পাচার করছিল? ওরা কি কারো মাথায় বাড়ি দিছিল? না করে বড় কোনো অন্যায় করেছিল? সন্তান বাবার মুক্তি চেয়েছিল, ভক্ত গুরুর মুক্তি চেয়েছিল, এর জন্য এইভাবে মারবে? জীবন বাঁচানোর জন্য নদীর মধ্যে লাফ দিয়ে পড়ছে, বারবার ওদেরকে মারছে। ওখান থেকে উঠানোর পরে একটা ঘরের মধ্যে নিয়ে আশ্রয় দিচ্ছে, সেই ঘরের মধ্যে গিয়ে মারছে। তারা একটু চিকিৎসা পাবে, এই জন্য সরকারের যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলির চিকিৎসা পর্যন্ত দিতে চায় না। ওরা কি চায়? ওরা কি চায়? আমরা যেটা বলছিলাম যে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, তাকে নিয়ে যখন প্রথম দিন প্রতিবাদ হয়েছিল, তার অনুসারীদের অনেকে, তার বন্ধুদের অনেকে, তারা এসে প্রতিবাদ করতে গেছেন। তাদেরকে মিছিল করে জবাই কর, ধরে ধরে জবাই কর বাউলদেরকে এই স্লোগান দিয়ে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, পিটিয়ে পুকুরে ফেলা হয়েছে, ওখানে ঢিল মারা হচ্ছে, সব পুলিশের সামনে আমরা দেখেছি। আবুল সরকারের স্ত্রী পরবর্তীতে আমাদেরকে জানান, তিনি এর পরের দিন মামলা করতে গেলে পুলিশের সাহায্য পাননি ঠিক মতো। থেমে যায়নি ঘটনা। গতকাল আরও দুটো জায়গায়, একটা হচ্ছে ঠাকুরগাঁওয়ে একই ধরনের একটা প্রতিবাদ করতে যাচ্ছিলেন বাউলরা, তাদের উপরে হামলা হয়েছে। এবং খুলনাতে এখানে একটা ছাত্র জোট বা ছাত্র সংগঠন, তারা এটার বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ জানাতে গিয়েছিল, এবং সেখানে আবার আরেক গ্রুপের ছাত্র জনতা, বাংলাদেশে এখন ছাত্র জনতা বলে, তৌহিদি জনতার মতো ছাত্র জনতা বলেও যে কোনো কিছু করা যেতে পারে, এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদও করতে দেবে না। তাদের কয়েকটা কথা আমি একটু পড়ার লোভ সামলাতে পারছি না, তাদের ভাষা হচ্ছে এইরকম। মানে যারা আন্দোলন করতে গিয়েছিল সেটা ছিল গণতান্ত্রিক ছাত্র জোটের, এখানে ঘোষণা দিয়েছে, তারা যখন দিয়েছেন ঘোষণা দিয়েছে তাদের প্রতিহত করা হবে, তাদেরকে তাড়িয়ে ধাওয়া করেছেন, ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়েছেন, মারধর করা হয়। বাউলদের পক্ষে কেউ দাঁড়ালে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়। নাস্তিকদের জায়গায় খুলনা হবে না বলে স্লোগান দেন কেউ কেউ। এই হচ্ছে তাদের স্লোগান। এই যে বলছিলাম, বাউলদের অধিকার নিয়ে যখন কেউ কথা বলতে যাবেন তিনি নাস্তিক। বাংলাদেশে একজন মুসলিমকে নাস্তিক ট্যাগ দেওয়া ভীষণ ঝুঁকিপূর্ণ। তার জন্য মুসলিমকে নাস্তিক বলা মানে হচ্ছে তাকে মুরতাদ ঘোষণা করা হচ্ছে। কেউ কেউ মনে করেন মুরতাদদেরকে মেরে ফেলা যায়, তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়, সেই চেষ্টা চলছে। এক অবর্ণনীয় অসভ্যতা শুরু হয়েছে আমাদের দেশে, এবং ডক্টর ইউনূস সরকার যথারীতি নির্বিকার। কথা ছিল তিনি এগুলো নিয়ে যথেষ্ট কঠোর অবস্থান নেবেন, রাষ্ট্র নেবে, রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করবে। আগের দিন যেহেতু পেটানো গেছে পুলিশের সামনে, বাকিদের এখন সাহস হবে, হ্যাডাম হবে যে কাউকে পেটানো যাবে। আমি কথা বলছি, আমাকে রাস্তা ধরে পিছিয়ে দেওয়া যেতেই পারে, যেতেই পারে, এবং সে আহ্বানও হয়তো কেউ জানাবেন কখনো, এবং ডক্টর ইউনূস সরকার কিছু করবেন না। আমি এই যে ধর্মের নামে ফ্যাসিবাদ, সেই প্রশ্নে আসবো। মাঝে একটু বলে নেই, যারা সঞ্জয় ইসলাম তুলির কথা আমি আগেও একদিন বলেছি, মানে খুবই আফসোসের ব্যাপার। সেদিন তার লড়াইয়ের কথা বলেছি, আজকে আর সেটা পুনরুল্লেখ করতে চাই না। যারা আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের খোঁজ খবর রেখেছি, 5 আগস্টের পরে তো কিছু লোকজন এসে বিরাট বিপ্লবী সেজে গেছেন, যারা আমরা এই ধারাবাহিক লড়াইটা দেখেছি, সে সময়
ভাই গুম হওয়া তুলি কি করেছেন, কিভাবে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ফাইট করেছেন, এগুলো আমাদের চোখের সামনে ছিল। তার বিরুদ্ধে এবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেটা এসছে এনসিপি শ্রমিক উইংয়ের একজন সদস্য এই মামলাটা করেছেন। এটাও খুবই ফানি বলবো, একটা মধ্যপন্থী দল সেই ধরনের মামলা করছেন। মামলাটা এই কারণে অপ্রয়োজনীয় এবং হাস্যকর। এটা কেন করা হয়েছে আমরা ধারণা করতে পারি, আমি আসছি সেই জায়গায়। হাস্যকর এই কারণে যে তুলি যা বলেছেন এটাকে যারা শুনেছেন তাদের কাছেও এটা খুব বেশি অফেন্সিভ অনেকের কাছে মনে হয়নি, আমি দেখলাম লিখছেন। কিন্তু সবচাইতে জরুরি কথা, তুলি অল্প কিছু সময়ের মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং অ্যাপোলোজাইজ করেছেন। আমি মনে করি এরপর এই জিনিসগুলো নিয়ে মামলার জায়গায় যাওয়ার কথা ছিল না। যদিও মামলা নিয়ে তদন্ত করার কথা বলা হয়েছে, মামলা নেওয়াই উচিত হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু এখন ধর্ম অবমাননার অভিযোগ না নিয়ে মনে হয় থাকবেন এই সাহস এখন আর হচ্ছে না। যাই হোক, তুলির বিরুদ্ধে আমরা খেয়াল করেছি ওইখানকার আরেকজন বিএনপি নেতা যিনি সংসদ সদস্যর মনোনয়ন চেয়েছিলেন, তিনি না পেয়ে মশাল মিছিল করেছেন। এই ধারণা করা হয় মশাল মিছিলতে তার নামে হয়েছে, তা না, মশাল মিছিল হয়েছে তুলির বিরুদ্ধে একাধিকবার। ফলে এই ধারণা করার কারণ আছে যিনি মনোনয়ন চেয়েছেন কিন্তু পাননি, তিনি এই কাজগুলো করেছেন। এই মামলাটাকে আমরা এটার সাথে রিলেট করতে পারি। আর আমরা খেয়াল করবো ওখানে জামাতের একজন এক অর্থে খুব হেভিওয়েট, মানে উনি জামাতের বড় পদে আছেন তা না, জামাত নির্বাচিত হয়ে আসুক এরকম চাওয়া একজন মানুষ, ব্যারিস্টার আরমান, ওখানে ফাইট করছেন। সো এখানে পুরো এগুলো এর সাথে এক ধরনের যোগসাজশ বা এক ধরনের যোগাযোগ থাকতেই পারে। তুলিকে যদি পরাজিত করা যায়, তিনি যেহেতু রাজনীতি করেননি, এত রকম চাপে তাকে ফেলে তাকে দুর্বল করার চেষ্টা হতে পারে। আমি দুটো ঘটনা একসাথে, এই যে হামলা এবং এটাকে একসাথে করলাম, কারণ বাংলাদেশে এখন ধর্ম নিয়ে কিছু যদি বলা হয়, কিছু যদি করা হয়, ঝুঁকিটা এটা দাঁড়াচ্ছে এর পক্ষে বলার, মানে যে মানুষগুলোর উপরে ধর্মের নামে অন্যায় করা হচ্ছে তাদের পক্ষে বলার মানুষ কমে গেছে। রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে অবস্থান নিতে সাহস করে উঠতে পারছে না, তাদের ভোটের রাজনীতি আছে। আমরা এই প্রশ্ন করবো, আসলে ভোটের রাজনীতি থাকলেও তারা এটা করবেন কি করবেন না। যে এমনকি যে দলগুলো ইসলামের নামে রাজনীতি করেন, আমরা কারো স্টেটমেন্ট কিন্তু দেখি নাই, কেউ বলেননি যে বাউল প্রতিবাদ করতে এসছে তাকে তুমি পেটাতে পারো না, প্লেন অ্যান্ড সিম্পল। এই কথা বলতে ইসলামী দলগুলো কেন বাঁধবে? আমি আবারও বলছি, আবুল সরকারের বক্তব্য নিয়ে যদি অভিযোগ থাকে তারা তার বিচার চাওয়ার ইত্যাদি বিবৃতি তারা দিতে পারেন, কিন্তু এই হামলার ব্যাপারে কেন এমনকি ইসলামী দলগুলো প্রতিবাদ জানাচ্ছে না? আমরা বিএনপিকে দেখেছি, বিএনপি মহাসচিব এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, কথা বলেছেন, হুইচ ইজ রাইট, আর অন্য দলগুলো বলছে না। একটা কথা মনে রাখবো, হাসিনার ফ্যাসিবাদকে ফাইট করা সহজ ছিল এক অর্থে, আমরা মন খুলে বলতে পেরেছি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পেরেছি। কিন্তু যখন একটা ফ্যাসিবাদী মানসিকতা দেখা যায় ইসলামের নামে, তখন এই ঝুঁকি থাকে, ঝুঁকি না বিপদ তৈরি হয়, যে কেউ ট্যাগ করে নাস্তিক বানিয়ে দেবে, যে কেউ ট্যাগ করে ইসলাম বিদ্বেষী বানিয়ে দেবে, এবং এই ঝুঁকি অনেকে নিতে চাইছেন না। এটা সত্যিকার অর্থেই খুব বড় ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আমরা এই বাংলাদেশে একটা বড় অ্যালার্মিং সাইন দেখতে পাচ্ছি, এবং এই অ্যালার্মিং সাইনটা এখানে শেষ হয়ে গেছে তা না, এখানে শেষ হয়ে গেছে তা না। বোতল থেকে জিন বের করে ফেলা হয়েছে, জিন বেরিয়ে গেছে হয়তো, সম্ভবত। ফলে সামনে কি হবে এটাও আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে। ফলে আমরা এখনই যদি এটা ফাইট না করি, আমরা যদি ভয় পেয়ে বসে থাকি, আমরা যদি এটার বিরুদ্ধে কথা না বলি, আমরা বিপদ ডেকে আনছি। আজকে তুলির বিরুদ্ধে মামলা হয়েছে, একটা জামাতের বিরুদ্ধে একই ধরনের মামলা হয়েছে। এগুলো ভালো জিনিস না, এগুলো খুবই খারাপ জিনিস। আমরা তখন এগুলোর বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু এখন যেহেতু কারো কারো পক্ষে যাচ্ছে তারা আর কথা বলছেন না। খুবই অন্যায় আচরণ, খুবই ভুল আচরণ। এভাবেই আসলে ফ্যাসিবাদ ভেতরে ঢুকতে থাকে। শেখ হাসিনার পর আরেকটা পাল্টা ফ্যাসিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিতে পারে, ঝুঁকি আমাদের মধ্যে ছিল। কারণ একটা দীর্ঘ ফ্যাসিবাদী এবং একটা সময় এসে মাফিয়া সরকার যখন ক্ষমতায় থাকে, তখন আমাদের গণতান্ত্রিক মানসিকতা, মূল্যবোধ ওগুলো নষ্ট হয়। আমরা আমাদের অজান্তেই খানিকটা ফ্যাসিবাদী হয়ে উঠি, বা অনেক ফ্যাসিবাদী হয়ে উঠি। আমরা শেখ হাসিনাকে সরাতে চাই আসলে তার জায়গায় আমার ফ্যাসিবাদী মানসিকতাটাকে এস্টাবলিশ করার জন্য। সেটারই বহিঃপ্রকাশ দেখছি। খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমরা চুপ থাকছি, এটা তার চাইতেও ভয়ঙ্কর ব্যাপার।